হাসপাতালে নকুল এবার মৌলির হাত ধরে নয়নতারা দেবীকে বলে দিল যে মা ওই মৌলি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী কান্নাকাটি করতে থাকে জেলে বসে। এইদিকে নয়নতারা দেবী মৌলিকে বলতে লাগলো, দিদিভাই দিদিভাই আমি তোমাকে এখনো বলছি, তুমি কি করতে চাইছো ঠিক সেটা বলবে? মৌলি তখন বলতে লাগলো, তুমি কেন বুঝতে পারছো না গ্র্যান্ড মমি? এদিকে দাদু খুব কান্না করতে থাকে। তখন মৌলি দাদুর কাছে এসে বলতে লাগলো, ও দাদু দাদু তুমি এইভাবে কান্নাকাটি করো না, তোমার শরীরটাও খারাপ হয়ে যাবে। এদিকে মা কান্নাকাটি করে মায়ের শরীরটাও খারাপ হয়ে গেছে, মা এখন বিছানায় পড়ে আছে। আর তোমারও যদি তেমন অবস্থা হয় তাহলে আমি কি করব, আমি কোন দিকটা সামলাবো? তোমরা সবাই যদি এভাবে ভেঙে পড়ো আমি কি করব বলো দাদু? দাদু ও দাদু তুমি একবার বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তুমি একটু বিশ্রাম নাও। কিন্তু দাদু কিছুতে বাড়ি যেতে চায় না। দাদু তখন বলতে লাগলো, না আমি এই মুহূর্তে বাড়ি যেতে পারবো না, আমি আমার ছেলেকে রেখে কিছুতেই আমি বাড়ি যাব না। তখন আরো বলতে লাগলো, মৌলি তুই এক কাজ কর, তুই নয়নকে নিয়ে বাড়ি চলে যা। তো এখন নয়নতারা দেবী বলতে লাগলো, ওগো তুমি এটা কি বলছো, কি বলছো? আমার কলিজার টুকরা হাসপাতালে পড়ে আছে আর আমি বাড়ি চলে যাব? ও আমি সৎ মা সেই জন্য তুমি এই কথাটা বলছো? নানান কথা বলে যে সৎ মারা কখনো আপন হয় না, কিন্তু আমি তো জানি ও আমার কতটা আপন। তখন মৌলি মনে মনে বলতে লাগলো, বাহ গ্র্যান্ড মমি বাহ, তুমিও তো দারুণ অভিনেতা দেখতে পাচ্ছি, তুমিও তো দারুণ অভিনয় করতে পারো, চালিয়ে যাও চালিয়ে যাও। এদিকে নয়নতারা বলতে লাগলো, তুমি তুমি জানো না ছোটবেলা থেকে আমি ওকে কিভাবে মানুষ করেছি। আমি কোনোদিন ওর আর নকুলের মধ্যে পার্থক্য করিনি। ওদের দুজনকে সমান চোখে দেখেছি, ওদের দুজনকেই আমি কত কষ্ট করে মানুষ করেছি। আর এখন তুমি বলছো আমাকে বাড়ি চলে যেতে? আমি বাড়ি গেলে কি ঘুমোতে পারবো না দুটো খেতে পারবো বলো? আমার তো দুশ্চিন্তা, ঘুমও আসবে না খাওয়া হবে না। তার থেকে বরং আমি আমি এখানেই থেকে যাই। মৌলি তখন বলতে লাগলো, ও জ্ঞান মমি তুমি এভাবে কেন কান্না করছো? তোমরা সবাই যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমার কি হবে? তোমরা খাওয়া দাওয়া করছো না, কিছুই করছো না। তখন এই কথা বলে মৌলি বলতে লাগলো, ঠিক আছে তোমরা দুজন এখানেই থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, তোমরা এখানে খাওয়া দাওয়া করবে। কিন্তু নয়নতারা দেবী তখন বলতে লাগলো, না আমার খাইতে একদম ইচ্ছে করছে না, আমার ছেলেটার এমন অবস্থা, আমি কি এই মুহূর্তে খেতে পারি? কি বলছিস তুই? তখন দাদু বলতে লাগলো, নয়ন তুমি এটা কি বলছো? কিছু তো একটা তোমাকে খেতে হবে, তোমরা এমনিতে না খেয়ে আছো, আমার ছেলেটার এই অবস্থা হয়ে গেছে, আমার না মনটা একদম ভালো লাগছে না। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, ওগো শুনছো, আমি বলছি আমার ছেলের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার ছেলে সুস্থ হয়ে যাবে না। তখন মৌলি এসে তার গ্র্যান্ড মমির চোখের জলটা মুছিয়ে দেওয়ার বলতে লাগলো, আমি খাবার আনতে যাচ্ছি। আর তখনই সেই মুহূর্তে ভিকি দুজন ডাক্তারকে নিয়ে খাবার নিয়ে চলে আসে আর বলতে লাগলো, খাবার আমি নিয়ে এসেছি, প্লিজ এবার আপনারা একটু খেয়ে দিন। তখনই দাদু রীতিমতো চমকে যায়। এদিকে নয়নতারা দেবী বলতে লাগলো, ভিকি তুমি? তখন বলতে লাগলো, হ্যাঁ। তখন দাদু বলে উঠে, ওনারা কারা, ওনাদেরকে কেন নিয়ে এসেছো এখানে? তখন ভিকি বলে উঠে, ওনারা হলো দুজন ডাক্তার। আমি সাথে করে দুজন ডাক্তারকে নিয়ে এসেছি। দরকার পড়লে আপনারা ওই দুটো ডাক্তারকে দিয়ে কিন্তু আঙ্কেলের চিকিৎসা করাতে পারেন। আমার না ওই হাসপাতালে ডাক্তারদের উপর একদম ভরসা নেই। ওনারা কেমন দেখছেন, কি অবস্থা? আর তখনই ডাক্তার চলে আসে। আর ডাক্তারকে জিজ্ঞাসা করলে ডাক্তার তখন বলতে লাগলো, ঠিক আছে আপনারা চেম্বারে আসুন, আমি সবটা বলছি। তখন ভিকি ডাক্তারের সাথে খুব খারাপ আচরণ করে আর বলতে লাগলো, আপনারা আপনারা কি এমন ডাক্তার যে আপনারা রুগীর কি হয়েছে সেটা চেম্বারে গিয়ে বলতে হবে, সবকিছু আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা আপনারা জানেন না? তখন দাদু রেগে গিয়ে বলতে লাগলো, শোনো বিকি, আমি বুঝতে পারছি তুমি আমাদের হেল্প করতে চাইছো, কিন্তু ওই ডাক্তারই কিন্তু আমার ছেলে জীবনটা বাঁচিয়েছে। তাই উনার সাথে এইভাবে খারাপ ব্যবহার তোমরা করতে পারো না। প্লিজ তুমি এখন এখান থেকে যাও। তখনই রেগে সেখান থেকে ভিকি চলে যায়। এদিকে ডাক্তারের কাছে হাত জোড় করে দাদু তখন বলতে লাগলো, শুনুন ডাক্তারবাবু, আমার ছেলেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সুস্থ করে দিন। প্লিজ আপনার কাছে এইটুকু আমার অনুরোধ। ডাক্তারবাবু তখন বলতে লাগলো, ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না। এদিকে বাড়িতে বাণীর মেয়ে খুব কান্নাকাটি করতে থাকে। বাণীর মেয়ে এর কান্নায় তখন অনিরুদ্র বলতে লাগলো, তানিয়া তোমার মা না খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তুমি এভাবে কান্নাকাটি করো না। আমি আমি একজন উকিলের সাথে কথা বলেছি। তোমার মাকে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসবো। তখন তানিয়া বলতে লাগলো, পুলিশ কাকুরা মাকে কেন নিয়ে গেছে? মা কখন বাড়িতে আসবে? আমি মাকে ছাড়া খাবো না। তখনই অনিরুদ্র বলতে লাগলো, না তানিয়া এভাবে এভাবে বলে না। তুমি একটু খেয়ে নাও তারপর আমরা মায়ের কাছে যাবো। এই বলে যখন খাবারটা আনতে যায় তখনই তানিয়া কখন ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে অনিরুদ্র পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। অন্যদিকে হাসপাতালে চলে আসে নকুল। আর নকুল এসে বলতে লাগলো, আমরা আমরা কেন এখানে এসেছি? কেন এসেছি?
তখন নকুলের স্ত্রী বলতে লাগলো, "আমরা না পিনাকি দাদাকে এখানে দেখতে এসেছি।" এই কথা বলার পরে নকুল বলতে লাগলো, "কে? কে পিনাকি? কোন পিনাকি?" তখন বলতে লাগলো, "আরে তোমার দাদা, যে দাদা তোমাকে বড্ড ভালোবাসে, সেই দাদাকে দেখতেই কিন্তু আমরা এখানে এসেছি।" তখনই নকুল বলতে লাগলো, "আমার দাদা? কোন দাদা? আমি তো কোনো পিনাকিকে চিনি না। কোন পিনাকি?" নয়নতারা তখন বলতে লাগলো, "এই যে মৌলি, মৌলি দাঁড়িয়ে আছে, এই মৌলির বাবা হলো পিনাকি মেসোমশাই। বুঝতে পারছো বাবা?" তখন মৌলির দিকে তাকালে মৌলি তখন প্রচন্ড ভয় পেতে থাকে। হঠাৎ করে সেই স্মৃতি ফিরে আসে নকুলের। নকুল তখন মনে করতে থাকে কিভাবে তাকে মৌলি মেরেছিল। আর তখন সেই মুহূর্তে নয়নতারা দেবী বলতে লাগলো, "আরে বানি, ওই যে বানি, বানিয়ে কিন্তু ও তোর দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছে।" তখন নকুল মৌলির দিকে তাকিয়ে বলতে লাগলো, "না, না বানি তো খুন করতে পারে না।" এই বলে কিছুক্ষণ ভাবতে থাকে। এদিকে মৌলি বলতে লাগলো, "সর্বনাশ! এবার না বাবা কোনো গন্ডগোল পাকিয়ে দে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করতে চাইছে।" আর তখন সবার সামনে মৌলির হাত ধরে টেনে এনে দাদুকে বলে দিল যে, "ও বানি কিছুতেই খুন করতে পারে না। ওই তো আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল।" তখন মৌলি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "কি বলতে চাইছে? কি বলতে চাইছেন আপনি?" তখন নকুল বলতে লাগলো, "একদম মিথ্যে কথা বলবে না। ওইদিন আমাকেই তো মেরে ফেলার চেষ্টা করেছিলে তুমি। তার মানে আমার তো মনে হয় তুমি পিনাকিকে মারার চেষ্টা করেছো।" তখন মৌলি বলতে লাগলো, ও দাদু সব মিথ্যে কথা। এসব মিথ্যে কথা। আমি কিচ্ছু করিনি। তোমার চোখের সামনেই তো সবকিছু হয়েছে।" কিন্তু কিছুতেই নকুল সেটা বিশ্বাস করতে চায় না। নকুল তখন বারবার বলতে লাগলো, "আপনারা ভুল করছেন, ভুল করছেন।" এদিকে নকুলের স্ত্রী বলতে লাগলো, এই শুনছো তুমি এসব কি বলছো?" তখন বলতে লাগলো, তোমরা জানো না ওই মেয়েটাই পাথর দিয়ে মেরে আমার মাথাটা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ঐদিন। ভাগ্যিস আমি প্রাণে বেঁচে গিয়েছি।" তখন নার্স চলে আসে। আর নার্স এসে বলতে লাগলো, "কি হয়েছে? আপনারা এভাবে এখানে চিৎকার চেঁচামেচি করছেন কেন?" তখন নকুলের স্ত্রী বলতে লাগলো, "বিশ্বাস করুন উনি অসুস্থ, সেইজন্য।" তখন নার্স বলতে লাগলো, "প্লিজ আপনারা দয়া করে একটু উনাকে এখান থেকে নিয়ে যান। রোগীর অবস্থা তো আপনারা বুঝতে পারছেন।" এদিকে রাস্তায় একা ছুটতে থাকে তানিয়া। মা বলে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমি মায়ের কাছে যাবো।" অন্যদিকে অনিরুদ্ধ রাস্তায় খোঁজাখুঁজি শুরু করে তানিয়াকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে দাদুর সন্দেহ হয় মৌলির উপরে। দাদু তখন মনে মনে বলতে লাগলো, বারবার কিন্তু ও কিছু একটা বলার চেষ্টা করে ওই নকুল। কিন্তু কি বলতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। সত্যি মৌলি কেন ওকে মারতে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই ডাক্তারবাবু এসে বলতে লাগলো, "ও রোগীর অবস্থা ৪৮ ঘন্টা না পেরোনো পর্যন্ত কিন্তু আমরা কিছু বলতে পারব না। প্লিজ আপনারা ততক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমার মনে হচ্ছে আস্তে, আস্তে পেশেন্ট ভালোর দিকেই যাবে।" এদিকে মৌলি তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে।